5 জুন 2024 বুধবার 2018 সালে কোটা বাতিল করে পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট। সেই রিটের শুনানি শেষে কোটা পুনর্বহালের রায় দেয় হাইকোর্ট। প্রথম থেকে চতুর্থ হাইকোর্টের রায় প্রত্যাখ্যান করে শুরু হয় শিক্ষার্থীদের বিক্ষোভ। কোটা বাতিল চেয়ে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল, তবে তাতে সাড়া না মেলায় দাবি আদায়ে 1 জুলাই থেকে শুরু হয় লাগাতার কর্মসূচি। কোটা সংস্কারের 4 দফা দাবিতে এ আন্দোলনের নেতৃত্বে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবার শুরু হয় বাংলা ব্লকেট কর্মসূচি। 4 দফা থেকে 1 দফার দাবিতে বিক্ষোভে নামে আন্দোলনকারীরা। বৈষম্যমূলক কোটা বাতিল করে অনগ্রসর গোষ্ঠীর জন্য ন্যূনতম পর্যায়ে কোটা রেখে সংসদে আইন পাশের দাবি ওঠে। তবে তখনও শান্তিপূর্ণ ছিল এই কর্মসূচি। তবে এর কদিন পর শিক্ষার্থীর পক্ষে রাষ্ট্রপক্ষ আদালতে গেলে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা দেয় আপিল বিভাগ। এতে অকার্যকর হয়ে যায় হাইকোর্টের রায়। এবার শুরু হয় আপিল শুনানির অপেক্ষা। 16 জুলাই 2024 মঙ্গলবার আপিল শুনানির আগে সারা দেশে শিক্ষার্থীর আন্দোলনকে কেন্দ্র করে শুরু হয় সহিংসতা। আন্দোলনকারীদের ভেতরে অনুপ্রবেশ ঘটে দুর্বৃত্তদের, শুরু হয় ভাঙচুর, অগ্নিসংযোগ। রাজধানী সহ সারা দেশে হামলা ভাঙচুরে আন্দোলন রূপ নেয় সহিংসতায়। এতে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছাড়তে বলা হয় শিক্ষার্থীদের। জুলাই 2024 বৃহস্পতিবার এবার পুরো রাজধানীতে শুরু হয় তাণ্ডব। ভাঙচুর, আগুন দেয়া হয় যানবাহন থেকে শুরু করে নানান সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও স্থাপনায়। পুড়িয়ে দেয়া হয় হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ির অংশের টোল প্লাজা। দুর্বৃত্তদের হাত থেকে রেহাই পায়নি রাজধানীবাসীর স্বপ্নের মেট্রো রেলও। কাজীপাড়া ও মিরপুর 10 নম্বর স্টেশনে আগুন দিয়ে চালানো হয় ব্যাপক ধ্বংসযজ্ঞ। আগুন দেয়া হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা ও মিরপুর ইনডোর স্টেডিয়ামে। রেহাই পায়নি থানা ও পুলিশ ফাঁড়িও। আগুনে পোড়ানো হয় বনশ্রী ও সাইনবোর্ড এলাকার পিবিআই এর 2টি কার্যালয়। দুর্বৃত্তরা আগুন দিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির কার্যালয়েও। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বিটিভির আর্কাইভ সহ নানান অংশের। সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় সম্প্রচার। পুড়িয়ে দেয়া হয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পায়নি সেতু ভবন, সেখানে পুড়িয়ে দেয়া হয় 55টি গাড়ি। ডেটা সেন্টারে হামলা ও অগ্নিসংযোগে বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা। হামলাকারীদের ছবি বিশ্লেষণ করে দেখা যায় তাদের কেউই কোটা সংস্কার আন্দোলনে থাকা শিক্ষার্থী নয়। আইন শৃঙ্খলা বাহিনী জানায়, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলেই তারা অর্থের বিনিময়ে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও সাধারণের জানমালের উপর হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সহিংসতা ঠেকাতে মাঠে নামে পুলিশ। 19 জুলাই 2024 শুক্রবার। তারপরও দুর্বৃত্তকারীরা আগুন দেয় স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন একটি ভবনে। পুড়িয়ে ফেলা হয় 22টি গাড়ি। আগুনে পুড়িয়ে দেয়া হয় এলিভেটেড এক্সপ্রেসের মহাখালী অংশের টোল প্লাজা। এই সন্ত্রাসের হাত থেকে রেহাই পায়নি ফায়ার সার্ভিসও। 4টি অগ্নি নির্বাপক গাড়িতে আগুন ও ভাঙচুর করা হয় 10টি গাড়ি। মিরপুর
কাঁচপুর ও খিলগাঁও ফায়ার স্টেশনে চালানো হয় হামলা। গুরুতর আহত হন ফায়ার সার্ভিসের 18 জন কর্মী। তাণ্ডবের হাত থেকে রেহাই পায়নি সিটি কর্পোরেশনের স্থাপনা। আগুনে পোড়ানো হয় উত্তর সিটি কর্পোরেশনের মিরপুরের 40টি বর্জ্যের গাড়ি, মোহাম্মদপুরে 1টি গাড়ি, মহাখালীতে ভাঙচুর করা হয় আঞ্চলিক কার্যালয়, 3টি গাড়ি ও 2টি মোটরসাইকেল। উত্তরায় আগুন দেয়া হয়েছে 5টি গাড়িতে। উত্তরা কমিউনিটি সেন্টার ছাড়াও পুড়িয়ে দেয়া হয় মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টার। অগ্নিসন্ত্রাসের হাত থেকে বাদ যায়নি হাসপাতালও। তাণ্ডব চালানো হয় মহাখালীর কোভিড হাসপাতালে। 4 দিন অবরুদ্ধ করে রাখা হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি অংশ। সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করে দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে দফায় দফায় হামলা চালানো হয় আইন শৃঙ্খলা বাহিনীর উপর, পোড়ানো হয় পুলিশের গাড়ি। সেখানকার ছবি বিশ্লেষণ করেও দেখা মেলেনি কোনো শিক্ষার্থীর। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলেই মাঠে নেমেছিল নৈরাজ্যকারীরা। নরসিংদী কারাগারে হামলা চালানোর পর পালিয়ে যায় 826 জন কয়েদি। এদের মধ্যে ছিল আনসারুল্লাহ বাংলা টিমের 7 জন ও জেএমবির 2 নারী সদস্য। 1000 রাউন্ড গুলিসহ লুট হয় 85টি অস্ত্র। পোড়ানো হয় কারাগারের রেকর্ড বইসহ গুরুত্বপূর্ণ নথিপত্র। এরপর কোটা সংস্কার আন্দোলনকারীরাও জানায় সারা দেশে চালানো এই তাণ্ডবে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। এতে জড়িত নয় কোটা আন্দোলনকারীরা। তবে কারা এতে জড়িত, তাদের উদ্দেশ্যই বা কি? এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় আছে পুরো দেশ। দর্শক, এই যেটা আপনারা দেখলেন, এটা হচ্ছে বাংলাদেশের শাসক শিবিরের তরফ থেকে ছাড়া একটা ভিডিও। বাংলাদেশের শাসক শিবির যেটা রয়েছে তাদের তরফ থেকে ছাড়া একটা ভিডিও। এখানে জানতে পারা গেল যে সরকারি সম্পত্তি কি সব ক্ষতি হয়েছে, সেই তথ্যটা অন্তত পাওয়া গেল। কিন্তু এখানে আবার অনেক কিছু নেই, যেমন ওখানে কতজনের মৃত্যু হয়েছে, মানে উল্টো দিকের ব্যাপারগুলো নেই। যা আছে সরকার পক্ষের, শাসকের দিকের খবরগুলোই যা মোটামুটি বুঝলাম, যেটা হয় আর কি। সরকার পক্ষের কথা আর কি তুলে ধরা হয়েছে এই ভিডিওর মাধ্যমে, যে কি কি ক্ষতি হয়েছে, সরকারি সম্পত্তি কোথায় কি সব পোড়ানো হয়েছে ইত্যাদি। কিন্তু উল্টো দিকের যে ক্ষতি, বিশেষ করে অনেকের যে মৃত্যু ঘটেছে, কোন কোন হিসেব বলছে 150+, আবার আরো অন্য হিসেব বলছে 400+। তো সেই সব কথাগুলো এখানে নেই। আর এই ভিডিওতে বলা হচ্ছে যারা এই ধরনের আন্দোলন করছেন তাদের সঙ্গে ছাত্রদের যে কোটার যে আন্দোলন, তার সঙ্গে কোনো যোগ নেই। মানে এই ভিডিওতে যেটা ইঙ্গিত করা হয়েছে যে যা চলছে ওই বিরোধী শিবির, বিএনপি, জামাত, এদের যোগ আর কি, যেটা ইঙ্গিত করে, বা জঙ্গি গোষ্ঠী, এটাকে ইঙ্গিত করে এটা ভিডিওটা করা হয়েছে। যাই হোক, সেটা হলেও অন্তত কিছু তথ্য পাওয়া গেল। যখনকার সম্পত্তি কত কি সব নষ্ট হয়েছে বুঝতে পারছেন তো, পুরো ঝলসে গেছে, জ্বলে গেছে। বাংলাদেশের অন্দরে যা সব হয়েছে, মানে আগুন টাগুন পোড়ানো নিয়ে পুরো জ্বলে গেছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু অনেক মানুষেরও প্রাণ চলে গেছে, সেটাকেও কিন্তু মানে বিচার্যের আওতাতে আনতে হবে। প্রাণ চলে যাক, সেটা কখনো কেউ চাইবেন না। আর পরিস্থিতি কেন এইরকম হলো তার দায়টা কিন্তু শাসককে নিতে হবে। শুধু অন্যদের দিকে দোষ চাপিয়ে দিলে হবে না। পরিস্থিতি কেন এইরকম হলো, কেন এইরকম পর্যায়ে কেন গেল, একটা সরকার এই কোটা মুভমেন্টকে কেন একটা সময়ের মধ্যে বাঁধতে পারলো না, এর উত্তরটাও কিন্তু সরকার বা শাসক পক্ষকে দিতে হবে। তো যাই হোক দর্শক, আপনারা শুনলেন, আপনাদের মতামত থাকবে। আমি শুধু আজকে এখানে একটা ফেসবুক পোস্ট একটু পড়ে শুনিয়ে দেব।
তসলিমা নাসরিন একটা পোস্ট করেছেন, এই যে এত ভাঙচুর ইত্যাদি হয়েছে তো, বা এত যে সব সম্পত্তি নষ্ট হয়েছে তো, এত যে মানুষের প্রাণ গেছে তো, তারপরে উনি একটা পোস্ট করেছেন। দেখুন কি লিখেছেন, যেটা বলছিলাম, মিনিমাম 100 লোক না মরলে, মিনিমাম 100 কোটি টাকার গাড়ি বাড়ি পাবলিক প্রপার্টি আগুনে না পড়লে সরকার কারো কোনো দাবি মেনে নেয় না। যে এটা কেন হলো, এরকম হলো কেন, এরকম হতে দিল কেন? এবার দেখুন কথাটা যেটা আমি গতকালকে বলেছিলাম, এখন কি নারীরা তাদের প্রাপ্য সংরক্ষণের জন্য রাস্তায় নেমে বুক পেতে দাঁড়াবে নিহত হওয়ার জন্য? কারণ সুপ্রিম কোর্ট যে অর্ডারটা করেছে বাংলাদেশের 100%-এর মধ্যে 7% রেখে বাকি সব সাধারণের জন্য করে দিয়েছে, কিন্তু 7%-এর মধ্যে 5% হচ্ছে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য, আর 2% হচ্ছে ওই জনজাতি এবং প্রতিবন্ধী। কিন্তু যে সংরক্ষণ ছিল 56%, তার মধ্যে 10% কিন্তু নারীদের জন্য ছিল। এই যে সুপ্রিম কোর্টের যে অর্ডার এসে, সেখানে নারীদের জন্য কোনো মানে সংরক্ষণের কোনো ব্যাপার নেই। আর ওই 7%-এর মধ্যে 5% দিয়ে দিয়েছে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের জন্য। তো সেটাই এখানে প্রশ্ন তুলেছেন তসলিমা নাসরিন, যে এবার তাহলে কি নারীরা তাদের সংরক্ষণের জন্য কি রাস্তায় বুক চিতিয়ে কি নিহত হবে নাকি? কারণ এখানে নিহত না হলে তো কিছু হয় না, সরকার কোনো বিবেচনা করে না। আচ্ছা, বুক পেতে দাঁড়াবে নিহত হওয়ার জন্য, অবিবেচকের মতো গাড়ি বাড়ি পাবলিক প্রপার্টি পোড়াবে, তাহলে কি পুনর্বিবেচনা করা হবে সংরক্ষণ সংস্কার? তার চেয়ে ভালো সরকার বসুক নারীবাদীদের সঙ্গে আলোচনায়, নারীবাদীরা বলুক কেন সুস্থ সমাজ গঠনের জন্য নারী সংরক্ষণ খুব জরুরি। নারীকে 1000 বছর ধরে বঞ্চিত করেছে নারী বিদ্বেষী ধর্ম ও পুরুষতন্ত্র। পাপ মোচনের জন্য হলেও তো সমাজকে পা ঝাড়া দিয়ে উঠে নারীর জন্য সংরক্ষণের ব্যবস্থা করা উচিত। সংরক্ষণ না হলে নারীর অর্থনৈতিক স্বনির্ভরতা পিছিয়ে পড়বে, আর নারীর সমানাধিকারের খুব ছোট ছোট লাগে দর্শক, একটু পড়তে কষ্ট হচ্ছে, সমানাধিকারের স্বপ্নই রয়ে যাবে। অসভ্য সমাজের জন্য নারীর সমানাধিকার না থাকা চমৎকার বটে, কিন্তু সভ্য সমাজের জন্য একেবারেই অগ্রহণযোগ্য। দর্শক, আপনারা নিশ্চয়ই পড়েছেন, পড়ে নেবেন। তো তসলিমা নাসরিন যে প্রশ্ন তুলছেন যে নারীদের জন্য সংরক্ষণটা কোথায় গেল, তাহলে কি এবার তারাও আবার বুক চিতিয়ে রাস্তাতে নিহত হওয়ার জন্য নামবেন নাকি? কারণ এখানে তো না নিহত হলে, 100 মানুষ না মরলে, 100 কোটি সম্পত্তি না পুড়লে তো সরকার তো কিছুই করে না। সরকার তো ভালোভাবে কিছু করে না, যে একটা আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে চলে আসি, এইরকম পরিস্থিতি যাতে আর না তৈরি হয় বা ওইদিকে মানে না যায় বিষয়টা, এটা তো করে না সরকার। সরকারকে সেই টনক নড়াতে গেলে এইসব করতে হবে, বিরাট আন্দোলন করতে হবে, মানুষ মারা যাবেন, সম্পত্তি নষ্ট হবে, আগুন জ্বলবে, বাংলাদেশ জুড়ে ঝলসে যাবে অনেক কিছু, তারপর সরকার করবে। তাহলে এবার নারীদের জন্য এটা কি, মানে আবার কি নারীদেরকে ওটা করতে হবে? এই প্রশ্ন তুলেছেন। তার থেকে আলোচনায় বসে একটা ব্যবস্থা করুন। আসলে যেটা আমি বলছিলাম, যে সংরক্ষণটা রাখা হয়েছে 7%, সেখানে সেই 5% মুক্তিযোদ্ধাদের জন্য, যারা এই মুক্তিযোদ্ধার মানে যে আন্দোলনটা হয়েছিল না বাংলাদেশের স্বাধীনতা, সেখানে ওই যারা সংগ্রাম করেছেন তারা আর কি কার্ডটা হয়তো পেয়েছেন ওদের চিহ্নিত করে, তো তাদের সেই নাতিপুতিরা তারা সরকারি সুযোগ পেয়ে যাবেন। সেই যে সংরক্ষণ, সেটাকে 7%-এর মধ্যে 5% রেখে দিয়েছে, আর নারী সংরক্ষণ ছিল 10%, সেটাকে 0 করে দিয়েছে। তো এই আর কি বক্তব্য তসলিমা নাসরিনের। আর দর্শক, তার আগে আপনারা দেখলেন, শুনলেন শাসকের একটা ছাড়া ভিডিও, সেখানে শাসকের কি বক্তব্য। এবার যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।